যে পথে সকাল সাজে ফুলেরও সুবাস, যে পথে সকাল সাজে ফুলেরও সুবাস, যে পথে বিরহ মিছে। নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের পুজো পরিক্রমায় আপনাদের সকলকে করি স্বাগত। দুর্গাপুজোর সময় কলকাতায় যতই জোন তৈরি হোক না কেন, আসল রাজা হলো দুজন। এক হলো উত্তর কলকাতা এবং আরেকজন হলো দক্ষিণ কলকাতা। আজকের ভিডিওতে থাকবে উত্তর কলকাতার সেরা সেরা কিছু পুজো মণ্ডপ, তার সাথে একটা ছোট্ট করে রুট ম্যাপ, যাতে আপনারা পরবর্তীকালে আসলে খুব সহজেই উত্তর কলকাতার পুজো মণ্ডপগুলি দর্শন করতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম পুজো সিরিজ মায়ের আগমনী 2025। তো প্রথম যে পুজো মণ্ডপ আমি রেখেছি সেটি হলো বিখ্যাত একটি পুজো, যার নাম চোরবাগান সর্বজনীন। এমজি রোড মেট্রো স্টেশনে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে 5 থেকে 6 মিনিট মতন হাঁটলেই এই পুজো মণ্ডপ। চোরবাগান সর্বজনীন এবছর 90তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের চিন্তাভাবনা স্রোতসিনী শিল্পী সুব্রত মৃধা মহাশয়। তো এই হলো মণ্ডপের একদম ফ্রন্টের ভাগ, আর প্রতি বছরই ফ্রন্টে বেশ একটা চমক থাকে। এই রাস্তাতেও অনেক কিছু থাকে, কিন্তু এবছর করা হয়নি। তো চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক আর দেখা যাক কি কি কার্যক্রম হচ্ছে। আছি চোরবাগান সর্বজনীনের যে পুজো মণ্ডপ তার ভিতরে, আর সামনেই রয়েছে চোরবাগান সর্বজনীনের মাতৃ প্রতিমা। প্রতি বছরই কিন্তু শিল্পী সুব্রত মৃধা যে প্রতিমার রূপ দেয় সেটি এক কথায় অনবদ্য। মা তাকিয়ে আছে প্রবেশ পথের সামনে। আপনারা যখন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবেন তখনই মাকে দর্শন করতে পারবেন। এবার আসি স্রোতসিনী কথাটা নিয়ে। আদিমকাল থেকে মানুষের জীবন বর্তমানে যে স্রোতের ধারায় বয়ে চলেছে, যে ওঠানামা, সবকিছুকে কেন্দ্র করে থিমের নাম স্রোতসিনী। উপরে দেখতে পাচ্ছেন একটা মেটালের স্ট্রাকচার রয়েছে বিশাল বড়, আর তাতে অল্প কিছু পরিমাণ একটা লাইট দেওয়া হয়েছে। প্রতিমার সামনে দেখতে পাচ্ছেন একটা পেন্টিং আঁকা আছে একটা স্রোতের মতো করে। আদিমকাল থেকে মানুষের জীবন বর্তমানে প্রবেশ করেছে সেই ধারাকে বোঝানো হয়েছে পেন্টিংসের মাধ্যমে। মাতৃ প্রতিমার আকার বিশাল বড়। তার সন্তানরা রয়েছে একটি নৌকার উপরে। সবার প্রথমে আছে কার্তিক ঠাকুর, তারপরে মা সরস্বতী, মা লক্ষ্মী, এবং তারপরে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। আর এদিকে রয়েছে মায়ের বাহন সিংহ। অপূর্ব সুন্দর। প্রতি বছরই চোরবাগান প্রতিমায় একটা চমক রাখে, এবছর তার ব্যতিক্রম নয়। চোরবাগান সর্বজনীন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আপনি চলে আসতে পারবেন সিমলা ব্যায়াম সমিতি। আর এবছর তাদের উপস্থাপনা স্বদেশী আনায় বিপ্লব তীর্থ। তো এটা হলো মণ্ডপের ফ্রন্টের অংশ। আর এই মণ্ডপের সাথে বা এই পুজোর সাথে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নাম জড়িয়ে আছে, আর যাদের নাম জড়িয়ে আছে তাদের ছবি মণ্ডপের একদম সামনের অংশে দেওয়া আছে। দেখুন, মণ্ডপের সামনের ভাগে ব্যায়ামের বিভিন্ন জিনিসপত্র রাখা, এগুলো কিন্তু অরিজিনাল। উত্তরের অন্যতম প্রসিদ্ধ দুর্গাপুজো সিমলা ব্যায়াম সমিতি। সিমলা ব্যায়াম সমিতির হাত ধরেই সম্ভবত প্রথম এ শহরে প্রচলন হয় সর্বজনীন দুর্গাপুজোর। সিমলা ব্যায়াম সমিতির সাথে শুধুমাত্র দুর্গাপুজোর ইতিহাস নয়, বরং জড়িয়ে আছে স্বাধীনতার ইতিহাস। এই ক্লাব ছিল স্বাধীনতা সংগ্রামীদের অন্যতম ঘাঁটি। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় লাঠি খেলা ও অনুশীলনের মাধ্যমে স্বাধীনতার লড়াইয়ের জন্য প্রস্তুত রাখার কারণ হিসাবে তৈরি করা হয়েছিল দুর্গাপুজোর আবহ। 1926 সালে একচালা মাতৃ প্রতিমা দিয়ে সর্বজনীন দুর্গাপুজোর সূচনা। শতবর্ষে সিমলা ব্যায়াম সমিতির ভাবনা স্বদেশী আনায় বিপ্লব তীর্থ। পুজো উদ্যোক্তাদের মতে পুজো কমিটির 100 বছরের ইতিহাসকে নানান ছবিসহ উপকরণ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ চত্বর। প্রতিমা শিল্পী সনাতন রুদ্র পাল মহাশয়। দাঁড়িয়ে আছি প্রতিমার একদম সামনে। প্রতিমা শিল্পী হলো সনাতন রুদ্র পাল মহাশয়।
আর প্রতি বছর কিন্তু প্রতিমা এরকম সাবেকি আনায় নির্মাণ করা হয় এই সিমলা ব্যায়াম সমিতির পুজো মণ্ডপে। সিমলা ব্যায়াম সমিতি ঠাকুর দেখে এই একই পথ দিয়ে বেরিয়ে মেন রোডে উঠবেন। মেন রোডে উঠে ডান দিকে 5 মিনিট মতন হাঁটলে পড়বে পরবর্তী পুজো মণ্ডপ, যার নাম হলো চালতা বাগান সর্বজনীন। সিমলা ব্যায়াম সমিতি থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে আমি চলে এসেছি পরবর্তী পুজো মণ্ডপ, যেটি হলো চালতা বাগান সর্বজনীন। 81তম বর্ষে তাদের উপস্থাপনা আমি বাংলায় বলছি, দারুণ একটা থিম কিন্তু। তো চলুন দেখা যাক কি করেছে তারা। হলো মেন রোড, মেন রোডের পাশে এরকম একটা সরু গলি, সেখানে তাদের পুজো মণ্ডপটা প্রতি বছর হয়ে থাকে। এপাশে রয়েছে তাদের থিম সম্পর্কে দেখার দরকার নেই, আমি আপনাদের বলে দেব মণ্ডপটা ঘুরতে ঘুরতে। তো চলুন, এটি তাদের ফ্রন্টের অংশ, ভিতরে প্রবেশ করা যাক। 81তম বর্ষে চালতা বাগান দুর্গোৎসব দুর্গাপুজো কমিটির থিম আমি বাংলায় বলছি। বাংলা ভাষাকে মূল কেন্দ্র করে ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন কয়েকশো প্রাণ। বর্তমান সময়ে সেই বাংলা ভাষাকে অপমানের জন্য বিতর্ক পৌঁছেছে চরম সীমায়। ভিন রাজ্যে বাঙালিদের উপর নেমে এসেছে আঘাত। এমনই সময় বাংলা ভাষার মাধুর্যকে তুলে ধরে এবছরের থিম আমি বাংলায় বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় উভয়কে ভিত্তি করে এবছর গোটা মণ্ডপ সেজে উঠছে চালতা বাগান সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির। দাঁড়িয়ে আছি মণ্ডপের মাতৃপ্রতিমার একদম সামনে। মা দুর্গার মুখশ্রী বাংলা ভাষার মতোই একেবারে মিষ্টি। মায়ের পাশে দাঁড়িয়ে আছে তার সন্তানরা। সবার প্রথমে গণেশ ঠাকুর কিন্তু তাকিয়ে আছে আমাদের দিকে, বাদ বাকি 3 সন্তান তাকিয়ে আছে এক দৃষ্টিতে মায়ের দিকে। আর মা এখানে আশীর্বাদ করছেন তার ভক্তদের। এখানে মহিষাসুরকে আপনি দেখবেন প্রার্থনা করা রত অবস্থায়, আর সিংহ তার দিকে এক নজরে তাকিয়ে আছে। নিঃসন্দেহে চালতা বাগান সর্বজনীন দারুণ একটা থিমের ওপর তাদের মণ্ডপটা সাজিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় দর্শনার্থীদের মধ্যে বেশিরভাগই থিমটা না বুঝে ঠাকুর দেখছেন এবং সেলফি তোলায় তারা ব্যস্ত। আবার এরাই বাড়িতে গিয়ে বলবে থিমের পুজো আমার ভালো লাগে না। তো যাই হোক, চলুন পরবর্তী পুজো মণ্ডপে যাওয়া যাক। যে পুজো মণ্ডপে এসেছি এটি উত্তর কলকাতার সেরা পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম। এবার এসেছি কাশী বোস লেনের পুজো মণ্ডপে। সন্ধ্যে নামেনি, ঘড়ির কাঁটায় বাজে 4:45, আর এখনই ভিড়টা দেখুন জাস্ট, তাহলে বুঝতেই পারছেন কেমন ভিড় হবে। 88তম বর্ষে কাশী বোস লেন পুজো কমিটির উপস্থাপনা হলো পাকদণ্ডী অ্যাকচুয়ালি লেখিকা লীলা মজুমদারের একটি লেখা, আর তার উপর বেস্ট করে এই মণ্ডপটি গড়ে উঠেছে। শুধু পাকদণ্ডী বলেই নয়, লীলা মজুমদারের বিভিন্ন লেখা এখানে আপনি পেয়ে যাবেন। তাছাড়া মণ্ডপের একদম মাঝখানে এটি লাইভ পারফরমেন্স হচ্ছে। আশেপাশে যত বাড়ি দেখছেন প্রত্যেক বাড়িকে রং করা হয়েছে, আর প্রত্যেকটা বাড়িতে লীলা মজুমদারের যে লেখা, সেই লেখার থেকে বিভিন্ন চরিত্র, বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। তো দেখতে পাচ্ছেন লাইভ পারফরমেন্স কিন্তু হচ্ছে এই মণ্ডপের ভিতরে, এটাই হচ্ছে মেন দেখার বিষয়। তো এরকম প্রচুর আর্টিস্ট আছেন, আর এটা দেখুন ট্রেনের মধ্যে। সত্যি কথা বলতে কাশী বোস লেন ভালোই করেছে, কিন্তু লাস্ট 2 বছরের তুলনায় কিছুই না। লাস্ট 2 বছর যা করেছিল সেটা দেখে জাস্ট চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল, বাট এবার তেমন কোনো ফিল হলো না।
তো চলুন পরবর্তী পুজো মণ্ডপ হাতিবাগান সর্বজনীনে। বর্তমানে দাঁড়িয়ে আছি হাতিবাগান সর্বজনীনের যে পুজো মণ্ডপ তার একদম সামনে। 91তম বর্ষে এবছর তাদের উপস্থাপনা অথ ঘাট কথা। শিল্পী হলেন তাপস দত্ত এবং তাপস দত্তের সাথে আছেন একজন বিদেশি শিল্পী যার নাম থমাস হেনরিয়ট। আমাদের কলকাতায় যত ঘাট আছে সেই ঘাট নিয়ে এবছরের পুজো মণ্ডপ। কবিগুরু তার ছোট গল্প ঘাটের কথায় কলকাতার নানান ঘাট সম্পর্কে লিখে গেছেন। সেভাবে দেখতে গেলে কলকাতা শহরকে ঘাটের শহর বা সিটি অফ ঘাটস বলা যেতেই পারে। বেনারসের বিখ্যাত ঘাটগুলি নিয়ে হাজারখানেক প্রতিবেদন থাকলেও কলকাতার ঘাট নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য নেই। একটা সময় ছিল যখন কলকাতার এইসব ঘাটগুলি ছিল আসল রত্ন। এইসব ঘাটগুলির মধ্যে কোনোটিতে চলতো নাটকের মহড়া, তো কোনোটাতে ভিড়ত জাহাজ, কোনোটায় কুস্তির আখড়া, আবার কোনো ঘাটে শ্রী শ্রী মা সারদা দেবীর পদধূলি। ঘাটের মাটিতে গড়া মৃন্ময়ী প্রতিমা মণ্ডপে মণ্ডপে চিন্ময়ী মা হয়ে ওঠেন। মহাসপ্তমীতে নবপত্রিকা স্নান করাতে যেতে হয় ঘাটে, আবার বিসর্জনের বাজনা বাজিয়ে মা সপরিবারে কৈলাসের পথ ধরতে ঘাটের দিকেই যাত্রা করেন। সেই সব ঘাটের ইতিহাস এই মণ্ডপে আপনি চাক্ষুষ করতে পারবেন। আচ্ছা, এখানে যে প্রতিমা আছে সেই প্রতিমা কিন্তু একেবারে অন্য রূপে আপনারা দেখতে পাবেন। প্রতিমার গাত্রবর্ণ ঘন লাল বর্ণের, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ভক্তদের দিকে। তো প্রাচীন কালে যেমন প্রতিমা হতো হয়তো সেইভাবেই একটা রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। মায়ের সন্তানরা আছে চারিধারে। এই দেখুন, এপাশে রয়েছে মা সরস্বতী, তার নিচে আছে মা লক্ষ্মী, এপাশে আছেন মা বলছি কার্তিক ঠাকুর, আর তার নিচে গণেশ ঠাকুর। ঘাটের যে সিঁড়ি হয় সেটি উল্টোভাবে তৈরি করা হয়েছে, আর সেই সিঁড়িতে রয়েছে অসংখ্য এরকম বালতি, কলসি ইত্যাদি। জানতো কলকাতার এত ঘাট যেগুলো গঙ্গার তীরে অবস্থিত, সেই ঘাটের এত ইতিহাস আছে। হাতিবাগান সর্বজনীন থেকে বেরোলেই এখানে একটা ইন্ডিকেশন পাবেন যে নবীনপল্লী চলে গেল, মানে নবীনপল্লী আর নলিন সরকার স্ট্রিটের পুজো চলে গেল ডান দিকে। হাতিবাগান সর্বজনীনের পর এবার আমি দাঁড়িয়ে আছি হাতিবাগান নবীনপল্লীর যে পুজো মণ্ডপ তার একেবারে সামনে। 92তম বর্ষে এদের উপস্থাপনা আমাদের দেশ আমাদের দুর্গা। অ্যাকচুয়ালি আমাদের দেশে যারা মহিলা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের কাহিনী নিয়ে এই মণ্ডপ সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন একদম প্রথমে রয়েছে কিট্টুর রানী চেন্নাম্মার ছবি। তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। মণ্ডপের এক পাশের দেওয়ালে ব্রিটিশদের সাথে স্বাধীনতা সংগ্রামীদের যে যুদ্ধ বা সংগ্রাম সেটি বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো রোটা কিন্তু সমস্ত ভাস্কর্য দিয়ে তৈরি, আর উপরের দিকে খুব সুন্দর একটা এরকম ঝাড়বাতি দেওয়া হয়েছে বলে গোটা বিষয়টা একটা অ্যাস্থেটিক রূপ পেয়েছে। প্রবেশ করছি মণ্ডপের দ্বিতীয় অংশে। টোটাল 3টে অংশ, এখন দাঁড়িয়ে আছে 3 নম্বরে দ্বিতীয় অংশে, আর তৃতীয় অংশে আছে মা দুর্গা। এখান থেকেই কিন্তু মা দুর্গাকে দর্শন করা যাচ্ছে। আর যেমনটা বলছিলাম, পুরো মণ্ডপ জুড়ে মহিলা স্বাধীনতা সংগ্রামীদের ছবি এবং তাদের কাহিনী এবং তাদের জীবন কাহিনী এখানে লেখা, আর উপর দিকে আঁকা রয়েছে বিভিন্ন সংগ্রামের কথা। তো ভারতের স্বাধীনতার ক্ষেত্রে পুরুষ স্বাধীনতা সংগ্রামীদের যতটাই অবদান আছে ততটাই অবদান মহিলা স্বাধীনতা সংগ্রামীদের আছে। উপরে একটি ছবি আছে যেখানে ভারত ছাড়ো আন্দোলনের সময় পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও অংশগ্রহণ করেছিল, সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দাঁড়িয়ে আছি মাতৃপ্রতিমার একদম সামনে। মাতৃপ্রতিমা এখানে পরিধান করে আছে লাল বর্ণের শাড়ি, হাতে আছে ত্রিশূল। আর মাতৃপ্রতিমা দূর থেকে দেখে মনে হচ্ছে যেন ছবি আঁকা হয়েছে, এমনভাবে তৈরি করা, কিন্তু এটি সম্পূর্ণ মাটির তৈরি। তার সন্তানরা আছে এক পাশে, এ পাশে দেখতে পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, তার পাশে আছেন মা লক্ষ্মী আর কার্তিক ঠাকুর আছে এদিকে, আর মা সরস্বতী এদিকে। আর ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ভারতীয় পতাকা দিয়ে তৈরি, তার সাথে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ছবি এখানে আঁকা হয়েছে। এক কথায় অপূর্ব লাগলো। উপরের দিকটা দেখতে পাচ্ছেন বিভিন্ন খড় দিয়ে সাজানো হয়েছে গোটা বিষয়টা, আর পিছনে লেখা রয়েছে 1942।
আচ্ছা, এটা হলো নবীনপল্লী পুজো মণ্ডপ, দাঁড়িয়ে আছে পিছন দিকে। দুদিকে রাস্তা চলে গেছে, বাঁদিকে গেলে পড়বে শিকদার বাগান আর ডান দিকে গেলে পড়বে নর্থ ত্রিধারা। চলে এসেছি শিকদার বাগানের পুজো মণ্ডপের সামনে, কিন্তু বিষয়টা হলো এবছর তারা কি উপস্থাপনা করেছে, মানে চিন্তাভাবনা কি সেটা আমি সঠিক জানি না। তো চলুন মণ্ডপটা তাও আমাদের দেখিয়ে দিক, ভালোই করেছে বেশ। শিকদার বাগান এবছর 113তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা সংকেত। সমস্ত কিছুরই একটা সংকেত আছে যা কোনো বার্তা বহন করে চলে, সেটাই এখানে বোঝানো হয়েছে। এখানে দেখানো হয়েছে বিশাল বড় একটি কাক যে কলস ভর্তি করছে, এটা আমরা ছোটোবেলায় পড়েছি। তারপরেই আমরা প্রবেশ করব মণ্ডপের প্রথম অংশে। এখানে উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন বিদ্যুৎ চমকাচ্ছে এরকম একটি দৃশ্য। এটি উত্তর কলকাতার আকাশকে বোঝানো হয়েছে, যা কোনো একটা সংকেত বহন করে চলেছে। শুধু তাই নয়, পরবর্তী অংশে আমরা যখন প্রবেশ করব তখন আমরা দেখব জটায়ুর একটি মূর্তি, যিনি তাকিয়ে আছেন মায়ের দিকে। বর্তমানে দাঁড়িয়ে আছি প্রতিমার একদম সামনে, আর এখানে প্রতিমা কিন্তু একেবারে অনবদ্যভাবে তৈরি করা। প্রতিমা দেখে মনে হচ্ছে কোনো কিছু একটা উপরে উঠে আসছে, তার উপর তিনি বিরাজ করছে। আর অন্যান্য সব মণ্ডপের মতো তার সন্তানরা তার সামনে দাঁড়িয়ে আছেন। খুব সুন্দর লাগলো এই প্রতিমাটি। মানে দাঁড়িয়ে আছি নলিন সরকার স্ট্রিটের পুজো মণ্ডপের একদম সামনে। 93তম বর্ষে এদের চিন্তাভাবনা রূপান্তর, শিল্পী সনাতন দিন্দা। আর ঢোকার মুখেই একটা বিশাল চমক আছে, সেটা হলো এই দৃশ্যটা। কথায় আছে না, গল্পের গরু গাছে ওঠে, সেটি কিন্তু এখানে বানানো হয়েছে, এই দেখুন। তো চলুন সামনে আরো অনেক কিছু আছে, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। রাখি মণ্ডপে যা কিছু দেখবেন প্রত্যেকটাই কিন্তু কাপড় দিয়ে তৈরি করা। সবকিছু ঘোড়া থেকে শুরু করে সমস্ত স্ট্রাকচার সবকিছু কাপড় দিয়ে তৈরি করা। মণ্ডপের ভিতরের দেওয়ালে মাইথোলজি সম্পর্কিত বিভিন্ন দেবদেবী আপনারা দর্শন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হাতির মতো দেখতে, মানে গণেশ ঠাকুরের মতো দেখতে একজন দেবতা আছে, বাট এটি গণেশ ঠাকুর নয়, এটি হলো গণেশ মাতা। তার পাশে আছে পঞ্চমুখী হনুমান। তো সমস্ত ইন্ডিয়ান যে মাইথোলজি, সেখান থেকে কিন্তু দেবদেবীদের মূর্তি এখানে আনা হয়েছে। মণ্ডপের প্রথম অংশে দেখলেন যে বাচ্চাদের বিভিন্ন যে বইগুলো হয় সেখান থেকে বিভিন্ন ক্যারেক্টার রাখা হয়েছে, আর মণ্ডপের ভিতরে ইন্ডিয়ান মাইথোলজির বিভিন্ন ক্যারেক্টার এখানে তৈরি করা। আর প্রতিমায় একটা বড় চমক আছে, মা দুর্গা এখানে 12 হাত নয়, মা দুর্গা এখানে 18 হাত বিশিষ্ট, দেখুন। আর আশেপাশের এই যে স্ট্রাকচারগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সবকিছু কিন্তু কাপড় দিয়ে তৈরি। সেই এমজি রোড মেট্রো স্টেশন থেকে হাঁটা শুরু করেছি, সেখান থেকে ঘুরে এখন দাঁড়িয়ে আছি শোভাবাজার মেট্রো স্টেশনের একদম সামনে। এক সাইড হয়ে গেছে, এবার আরেক সাইড কভার করব। এত খাটছি এর জন্য কিন্তু একটা লাইক আমার প্রাপ্য। ওকে, তো চলুন। এতক্ষণ ছিলাম শোভাবাজার মেট্রো স্টেশন 1 নম্বর গেটের বাঁদিকে, অর্থাৎ হাতিবাগান অঞ্চলে। এবার যাব শোভাবাজার মেট্রো স্টেশনের গেট নম্বর 1-এর এই ডান দিকে। এটা মেনলি একটা চৌমাথা, তো ডান দিকে পড়বে আহেরিটোলার পুজো। দাঁড়িয়ে আছি শোভাবাজার বুড়োতলা সর্বজনীন পুজো মণ্ডপের একদম সামনে। এবছর এদের থিম হলো বয়ন। বেশিরভাগ মানুষ এই পেশার সঙ্গে জড়িত। প্রাচীনকাল থেকেই ভারত, বিশেষ করে বাংলায় মসলিন কাপড়ের জন্য পরিচিত ছিল এই শিল্প। ইবনবতুতা মোগল সম্রাটদের দরবারে এর প্রশংসা প্রায়ই শোনা যেত। এই শিল্প শুধুমাত্র পোশাক তৈরিতে। শোভাবাজার মেট্রো স্টেশনে 1 নম্বর গেট থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে চলে আসলাম
আহরিটোলা সর্বজনীনের পুজো মণ্ডপের একদম সামনে। উত্তর কলকাতার নামকরা পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম হলো আহরিটোলা সর্বজনীন। ৮৬তম বর্ষে এদের উপস্থাপনা প্রবাহ, শিল্পী অনির্বাণ দাস। হ্যাঁ, এই সেই অনির্বাণ দাস যিনি উত্তর কলকাতার কাশী বোস লেনের মণ্ডপ তৈরি করেছেন। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপে ঢোকার শুরুতে আপনি একটা লাইভ পারফরমেন্স দেখতে পাবেন। এগুলো মানুষের ভিতরে যে রাগ, ক্রোধ, তৃষ্ণা, আবেগ, কাম, ভালোবাসা সেগুলোকে বহিঃপ্রকাশ করছে। আর পুরো মণ্ডপটাই কিন্তু মেটাল দ্বারা তৈরি, মানে টিন দ্বারা তৈরি। এদিকেও যেমন একটা লাইভ পারফরমেন্স হচ্ছে, মায়ের সামনেও একদম কোনায় একটা লাইভ পারফরমেন্স হচ্ছে। ওটা কিন্তু খুবই ডার্ক করেছে, বিশাল ডার্ক। সার্বজনীনের কাজ কিন্তু আমার তেমন একটা ভালো লাগলো না। মণ্ডপের ভিতরটা কিন্তু প্রচণ্ড ডার্ক করে ফেলেছে। তো চলুন পরবর্তী পুজো মণ্ডপ, যেটি হলো আহরিটোলা যুবকবৃন্দ। চলে এসেছি আহরিটোলা যুবকবৃন্দের পুজো মণ্ডপের সামনে। ৫৫তম বর্ষে এবছর তাদের চিন্তাভাবনা রোশনাই। শিল্পী বিমল সামন্ত, আর প্রতিমা শিল্পী হলেন নবকুমার পাল মহাশয়। তো চলুন দেখা যাক কেমন করেছে। আহরিটোলা যুবকবৃন্দের মণ্ডপ সেজে উঠছে আলো ও ছায়ার সংমিশ্রণে। এই আলো শুধুমাত্র উৎসবের সৌন্দর্য নয়, এক গভীর সামাজিক মূল্যবোধেরও প্রতীক। রঙিন আলোর রোশনাই ও ঝলকানিতে সৃষ্টি হবে যেমন এক স্বপ্নময় কল্পনার জগৎ, তেমনি এই আলোর মধ্য দিয়ে ফুটে উঠবে সমাজের ঐক্য, সৌন্দর্যবোধ, শ্রদ্ধা ও আনন্দের চেতনা। দুর্গাপুজোয় এই প্রাঙ্গণে রঙিন আলো ও তার ছায়ায় তৈরি হবে এক কল্পলোক, যেখানে দেবী শুধু মূর্তি নন, তিনি হয়ে উঠবেন নারীর মর্যাদা ও সামাজিক জাগরণের প্রতিরূপ। রঙিন ছায়া আমাদের মনে করিয়ে দেবে আলো যেখানে পৌঁছায় সেখানে কল্পনা উন্মুক্ত হয়। মানুষ স্বপ্ন দেখতে শেখে, এই কল্পনার মধ্যেই থাকে ভবিষ্যতের রোশনাই। করেছে কিন্তু মণ্ডপে এসে মনে হচ্ছে একটা অন্য জগতে চলে এসেছি। সম্পূর্ণ মণ্ডপটি কালারিং কাজ, তার সাথে সাদা কাচ দিয়ে নির্মাণ করা হয়েছে। আর এই যে ল্যাম্পগুলো দেখছেন, এর মধ্যে নানান রঙিন আলো সেট করা, সেজন্য গোটা বিষয়টা আরও বেশি সুন্দর লাগছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন লাল, নীল বিভিন্ন রঙের কাচ দিয়ে গোটা বিষয়টা সাজানো। মাঝখানে একটা ঝাড়বাতি আছে, এই ঝাড়বাতিটা কিন্তু এক কথায় অপূর্ব লাগলো। এটা ছিল মণ্ডপের প্রথম অংশ, আর দ্বিতীয় অংশে আছে প্রতিমা। তো এখানকার মাতৃ প্রতিমা একেবারে অনবদ্য, মনে হচ্ছে মা যেন এক দুর্গা দালানে বসে আছে তার সন্তানদের সাথে। মা সাধারণ এক নারীর মতো শাড়ি পরে আছেন, সাদা রঙের লাল পেড়ের শাড়ি, মাথায় রয়েছে একটি মুকুট, তার সন্তানরা তার সামনে বসে আছে। এখনো পর্যন্ত যে কটা মণ্ডপ দেখলাম তার মধ্যে সব থেকে বেস্ট লাগলো আহরিটোলা যুবকবৃন্দের মণ্ডপ। দাঁড়িয়ে আছি কুমোরটুলি পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপের একদম সামনে। ৩৩তম বর্ষে এদের উপস্থাপনা পত্র শোভা, বিশেষ করে শুকনো পাতা, সমস্ত গাছের যে শুকনো পাতা হয় সেটা দিয়ে মণ্ডপটা সেজে উঠেছে। পাতায় আঁচলটা নিয়ে খোদাই করে মহান কৃতির প্রতিচ্ছবি। তখন সে শুধু শিল্পী নয়, হয়তো সে কেবল একটি পাতা ছিল, বৃক্ষের শিলায় জন্মানো সবুজের এক ক্ষুদ্র নিঃশ্বাস। কিন্তু গভীরতায় দেখো, তার গায়ে লেখা থাকে সূর্যের ইতিহাস, বৃষ্টির। এবার চলে এসেছি আমার লিস্টে থাকা অন্তিম পুজো মণ্ডপে, যেটি হলো জগৎ মুখার্জি পার্ক। এবছর তাদের উপস্থাপনা এআই হলো তাদের মূলত এন্ট্রান্স। তো চলুন, ওয়াও, মণ্ডপে প্রবেশ করার সাথে সাথে মনে হচ্ছে একটা ফিউচারিস্টিক কোনো জায়গায় চলে এসেছি। এদিকে লেখা রয়েছে এআই। ইয়ে বাপরে, মনে হচ্ছে পুরো স্পেসশিপ। ঠিক আছে, বাহ। তো নিত্য নতুন করে প্রতি বছর,
এবারও তার ব্যতিক্রম নয়। আগের বছর করেছিল আন্ডার ওয়াটার মেট্রো। ওয়াও, তো বিশাল বড় জায়গা নিয়ে জগৎ মুখার্জি পার্কের মণ্ডপ তৈরি হয় প্রতি বছর, ঠিক আছে। আর একদম সামনে রয়েছে প্রতিমা। আচ্ছা, এখানে দেখুন এআই রোবট তৈরি করা হয়েছে। উপরের দিকে যে স্ট্রাকচারটা দেখছেন এটি কিন্তু দারুণ লাগলো আমার। একটা গ্লোভ তৈরি করা হয়েছে পুরো মেটালে। আচ্ছা, এবার প্রবেশ করছি মণ্ডপের মূল অংশে যেখানে প্রতিমা আছে। আর এপাশেও কিছু একটা তৈরি করা হয়েছে আই থিঙ্ক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মানুষের কিছু মাথা রয়েছে। তো এটা কি সিম্বলাইজ করছে সঠিক বুঝলাম না। এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। আর এবার চলুন প্রবেশ করি মায়ের কাছে। ভিতরটা কিন্তু একেবারে মনে হচ্ছে একটা অন্য জগৎ, ফিউচারে চলে এসেছি তেমন একটা। আর মায়ের হাতে যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ন আলোয় জ্বলছে, অপূর্ব লাগলো। আর উপরের দিকে সিলিংটা দেখুন, এখানে একটা রোবট রয়েছে, বেরিয়ে আসতে চাচ্ছে ক্রমাগত, তেমন ভাবে তৈরি করা। আচ্ছা, তো এই ছিল আমার লিস্টে থাকা সেরা কিছু পুজো মণ্ডপ। আপনার কোন পুজো মণ্ডপটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমার সবথেকে বেশি ভালো লেগেছে আহেরিতলা যুবকবৃন্দের পুজো মণ্ডপ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক পুজো মণ্ডপ নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।